আমাকে যারা দেখছেন এবং শুনছেন, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপি ক্ষমতায় আসলে দলটির চেহারা বদলে যাবে। আমি বলিনি, এটি বলেছেন জ্যেষ্ঠ সাংবাদিক জনাব মাসুদ কামাল। তলে তলে যেভাবে খেলছে জামায়াত, আমি বলিনি, বলেছেন দ্য প্রেস খ্যাত বিখ্যাত সাংবাদিক মাহবুব হাসান। তো আমরা দেখে নেব কখন কোন পরিস্থিতিতে তারা এই কথাগুলো বলেছেন এবং এই কথাগুলোর তাৎপর্য কী, একটু দেখে নিতে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, তারা দুজনেই তাদের জায়গায়, নিজ নিজ জায়গায় তারা কিন্তু প্রসিদ্ধ, খ্যাতিসম্পন্ন, সবাই তাদেরকে চেনেন, তাদের কন্টেন্ট অনেকে দেখেন। তো শুরু করবো প্রথমেই মাসুদ কামালকে নিয়ে। মাসুদ কামাল সম্প্রতি একটি বেসরকারি টিভিতে সাক্ষাৎকারে এইসব কথা বলেছেন, আর সেটি আজ কালের কণ্ঠ ছাপিয়েছে। আজ 22 জানুয়ারি বৃহস্পতিবার কালের কণ্ঠ সেটি ছাপিয়েছে। মাসুদ কামাল সাক্ষাৎকার দিচ্ছিলেন। তো সেখানে মাসুদ কামাল বেশ কিছু কথা বলেছেন। দুটো দিক আছে তার সেই বক্তব্যের, আমি দুটো দিক নিয়ে কথা বলবো। একটি দিকে তাকে আমি প্রশংসা করব, কারণ তার ওই বক্তব্যটি আমিও ধারণ করি, একই রকম চিন্তা এই বিষয়টিকে আমিও করি। আর আরেকটি বিষয়ে দ্বিমত করব। তো মাসুদ কামাল বলেছেন যে তারেক রহমান 2008-এ বাংলাদেশ ছেড়েছিলেন এবং যে তারেক রহমান 25 ডিসেম্বর বাংলাদেশে ফিরে আসলেন, তারা দুজন একই ব্যক্তি না, তারা পরিবর্তিত ব্যক্তি। তো আমি ব্যক্তিগতভাবে এই কথায় বিশ্বাস করি, কারণ তারেক রহমানের বিষয়ে অনেক অভিযোগ আছে। 2008 পূর্ব সময়ে তিনি যখন বাংলাদেশে ছিলেন, তাদের দল যখন ক্ষমতায় ছিল, তার বিরুদ্ধে নানা রকমের অভিযোগ আছে। তো সেগুলো এখন বলবো না, এটি বলবার জন্য এপিসোড করছি না। তো সেই তারেক রহমান 17 বছরে রূপান্তরিত, আগের মানুষটি তিনি নেই। আর এটি স্বাভাবিক। তিনি যেখানে ছিলেন, গণতন্ত্রের সূতিকাগার খ্যাত সেই যুক্তরাজ্য এবং লন্ডনে অবস্থান করেছেন, সেখানকার রাজনীতি কাছের থেকে দেখেছেন, খুব কাছে থেকে 17 বছর। তো তিনি না চাইলেও অনেক বিষয় তিনি পরিবর্তিত, ওখানকার অনেক বৈশিষ্ট্য তিনি ধারণ করবেন, এটি স্বাভাবিক। তো এই কথা আমি আমার আগের বিভিন্ন এপিসোডে বলেছি। আর তার কিছু শিষ্টাচার, কিছু সৌজন্যবোধ ইতিমধ্যে আমরা দেখছি, যেটি আমাদের দেশে কম প্র্যাকটিস করে লোকেরা। তো এই ভালো দিকগুলো তিনি ধারণ করছেন, চমৎকার, আমিও বলেছি। তো মাসুদ কামাল বলেছেন যে এখন তারেক রহমান অনেক কিছু করছেন না, করতে পারছেন না, কারণ সামনে নির্বাচন। যে কোনো পদক্ষেপ নির্বাচনের জন্য নেতিবাচক প্রমাণিত হতে পারে। তাই তার মনে যা আছে, ভিতরে যা তিনি ধারণ করছেন, দেশকে বদলাবার, যদি তার দল ক্ষমতায় যায় তারা সরকার গঠন করতে পারেন, যেসব সংস্কারমূলক কর্মসূচি তিনি চালাতে চান, তার এজেন্ডার মধ্যে আছে, তিনি সেগুলো নিয়ে এখন কথা বলছেন না, তেমন কিছু করছেন না, এমনটি মাসুদ কামাল ইঙ্গিত করেছেন। বাট তার দল ক্ষমতায় আসলে তিনি একে একে সেগুলো করবেন এবং তখন পরিস্থিতি অন্যরকম হবে। সেজন্যই তিনি বলেছিলেন যে বিএনপি ক্ষমতায় আসলে দলের চেহারা পাল্টে যাবে। তিনি সঙ্গে যোগ করেছেন, যদি তিনি তার ভালো মানুষ, যে তিনি যে ভালো মানুষ সেটি প্রমাণ করতে পারেন। এই কথাটি তিনি যোগ করেছেন সঙ্গে। ভালো, চমৎকার। আর তিনি বলেছেন যে এখন তার চারপাশে যাদের দেখা যায়, তারা সবাই নাকি ছাত্র শিবিরের লোক এবং তিনি তাদের চেনেন। কি ভয়ঙ্কর তথ্য! তারেক রহমান এই মুহূর্তে যারা তাকে ঘিরে থাকেন সবসময়, নিশ্চয়ই বেশ কয়েকজনের একটি গ্রুপ আছে, তিনি যেখানে যাচ্ছেন তারা সেখানে যাচ্ছেন, তার আশেপাশে থাকছেন, এটি স্বাভাবিক এবং ধরে নেওয়া হয় তারা বিশ্বস্ত। তো মাসুদ কামাল বলছেন যে এরা সবাই ছাত্র শিবিরের লোক, তিনি সবাইকে চেনেন। ভয়ঙ্কর তথ্য, উদ্বেগের দোস্তের মতো। এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগে গুপ্ত জামায়াত ছিল, তাহলে বিএনপিতে থাকবে না কেন? অবশ্যই আছে। তিনি একটি অ্যানালজি ড্র করবার চেষ্টা করেছেন। আওয়ামী লীগের জামায়াতি ছিল, জামাত ইসলাম করেন এমন নেতাকর্মীরা ছিলেন, গুপ্ত সুপ্ত হয়ে ঢুকে পড়েছিলেন এবং আওয়ামী লীগকে সাবোটাজ করছিলেন, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন ভেতর থেকে। তো তিনি বলছেন যে বিএনপিতেও আছে। আচ্ছা, ফাইন। তো এখন তিনি এটি নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন, এদেরকে দল থেকে বের করতে হবে, বিএনপি থেকে বের না করলে দল সমস্যায় পড়বে, এইসব কথা তিনি তার আলোচনায় দীর্ঘ বলেছেন। আমি মূল কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলছি। তো এখন কথা হলো, তিনি নিশ্চিত না, তিনি গ্যাস করছেন, অনুমান করছেন যে বিএনপিতে অনেক জামায়াতের লোক ঢুকে পড়েছে,
ছাত্র শিবিরের লোকেরা ঢুকে পড়েছে, এটি তার গ্যাস। তো গ্যাস করে তিনি এরকম একটি বয়ান তৈরি করেছেন, তার কাছে কোনো প্রমাণ নেই। আচ্ছা, আর বিএনপির বাকি লোকেরা কেউ জানলো না বিষয়টি। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো এবং চিন্তার বিষয় হলো, মাসুদ কামাল সব জেনে ফেললেন, সবাইকে চেনেন, কারা কারা ইনফিলট্রেট করেছে বিএনপিতে কিংবা পারপেট্রেট করেছে তাদেরকে সবাইকে চেনেন। বিএনপির লোকেরা কেউ চেনে না, কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে তারেক রহমান বা বেগম খালেদা জিয়া যতদিন বেঁচে ছিলেন কেউ চেনেন না তাদেরকে, মাসুদ কামাল চেনেন। ফাইন। আচ্ছা, মাসুদ কামাল প্রসঙ্গে আবার ফিরে আসবো আমি একটু পরে। আর আরেকটি লাইন বা হেডলাইন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তলে তলে যেভাবে খেলছে জামায়াত, এই হলো একটি থাম্বনেইলের টাইটেল। সেইটি দ্য প্রেস খ্যাত সাংবাদিক মাহবুব হাসান, ৭১ টিভি সংশ্লিষ্টতা আছে তার, আর তিনি খুবই স্মার্ট সাংবাদিক বলে খ্যাত। বাকপটু, শব্দ চয়নে সতর্ক, বাক্য গঠনে সচেতন, ডেলিভারিতে অনবদ্য, তার গুণাবলীর কোনো অভাব নেই, চলনে বলনে ক্যাতাদুরস্ত। তো সেই ৭১ টিভি সংশ্লিষ্ট সাংবাদিক মাহবুব হাসান এখন দ্য প্রেস নিয়ে তিনি বেশ ব্যস্ত আছেন, ভালোই বয়ান তৈরি করছেন সেখানে। আর যে কোনো বয়ান তৈরি করতে তিনি দক্ষ, যে কোনো টপিকের এপিট ওপিট যে কোনো পিট নিয়ে তিনি বয়ান তৈরি করতে পারেন এবং সুকৌশলে তিনি সেই কাজটি করে যাচ্ছেন। আর যে কোনো বক্তব্য রেখে বয়ান তৈরি করে তিনি বলেন যে এমনই বলছেন বিশ্লেষকরা, এমনই ভাবছেন বিশ্লেষকরা, এটি বিশ্লেষকদের মতামত। কারা সেই বিশ্লেষক আমরা কখনো জানতে পারিনি, তিনি আমাদের জানতে দেননি। হয়তো তার কাছে তথ্য আছে, কেউ জানতে চাইলে তিনি হয়তো জানাবেন, রেকর্ড সংরক্ষণ করছেন তিনি। আচ্ছা, ফাইন। তো এখন এই যে তিনি বললেন যে তলে তলে যেভাবে খেলছে জামায়াত, তো এই কথার ব্যাখ্যা তিনি দিয়েছেন যে, এবং এই ব্যাখ্যাটি দেবার জন্য তিনি সম্প্রতি তারেক রহমান, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান গত 17 জানুয়ারি শনিবার রাজধানীর চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে তারেক রহমান মিট করছিলেন হাসিনা আমলে, শেখ হাসিনা আমলে আওয়ামী লীগের পুরো সময়টিতে গুম খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে তিনি মত বিনিময় করছিলেন। তো সেখানে তারেক রহমান তার একটি বক্তব্যে তিনি বলেছিলেন যে বিএনপি গুপ্ত সুপ্ত রাজনীতি করে না, বিএনপি করে না। তার মানে কি, অন্য কেউ করছে। তিনি অন্য কোনো দল, অন্য কোনো মহলের দিকে ইঙ্গিত করছিলেন। আর বিষয়টি খুবই পরিষ্কার। গুপ্ত সুপ্ত কথাটি ছাত্র শিবির প্রসঙ্গে, জামায়াত ইসলাম প্রসঙ্গে জুলাই অভ্যুত্থান উত্তর বাংলাদেশে বেশি আলোচিত হচ্ছে। কারণ ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়গুলোতে গুপ্ত বা সুপ্ত হয়ে তাদের কমিটি ছিল, তারা কার্যক্রম চালিয়েছেন, দোয়া মাহফিল বা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ডিসগাইজ নিয়েছিলেন তারা, তাই তাদেরকে গুপ্ত সুপ্ত বলা হচ্ছে। এবং সাম্প্রতিককালে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবও বলেছিলেন একটি বক্তব্যে যে 10 বছর ধরে শিবির তো ক্যাম্পাসে ছিল, তাদের বিভিন্ন কমিটি ছিল, সেই কমিটিতে কারা কারা ছিল তারা কি এগুলো বলবেন, প্রকাশ করবেন, করবেন না। তো এটি কোনো রাজনৈতিক কৌশল না, শিবিরের গুপ্ত সুপ্ত হয়ে থাকা রাজনৈতিক কৌশল না, এটি মুনাফিকি। রাকিবুল ইসলাম রাকিব বলেছিলেন এটি। আচ্ছা, তো মাসুদ কামাল আবার সেটির উদ্ধৃতিও দিয়েছিলেন। মাসুদ কামাল তার বক্তব্যে রাকিবের উদ্ধৃতি দিয়েছিলেন যে রাকিব এমন বক্তব্য রেখেছেন। আচ্ছা, বলছিলাম মাসুদ কামালের কথা আবার ফিরে আসছি একটু পরে আবার ফিরে। এই মুহূর্তে মাহবুব হাসানকে নিয়ে কথা বলছিলাম। তো মাহবুব হাসান সেই বলছিলাম যে তারেক রহমান তার বক্তব্যে বলেছিলেন যে বিএনপি গুপ্ত সুপ্ত রাজনীতি করে না, অন্য আরেকটি মহল করছে, অর্থাৎ ছাত্র শিবিরের দিকে তিনি ইঙ্গিত করছিলেন। আর মাহবুব হাসান বললেন তারেক রহমানকে উদ্ধৃত করে যে তারেক রহমান সম্প্রতি বলেছেন গুপ্ত সুপ্ত, আর তিনি সেই গুপ্ত সুপ্ত আবিষ্কার করলেন বিএনপি দলের ভেতরে। মাহবুব হাসান বানালেন যে বিএনপিতে অনেক গুপ্ত সুপ্ত ঢুকে পড়েছে, তারেক রহমান সে কথা বলেছেন। আমার অবাক হওয়ার পালা আর শেষ হলো না, হচ্ছিল না আসলে। কারণ মাহবুব হাসান একজন স্মার্ট লোক, আমি তার কন্টেন্ট খুব বেশি দেখতে পারিনি, সুযোগ পাইনি। তার অনেক গুণমুগ্ধ আছেন, তার ফলোয়ার্স আছেন অনেক। শুরুতেই তার অনেক প্রশংসা আমি করে নিয়েছিলাম। সো এই আপাদমস্তক স্মার্ট লোকটি যে কোনো টপিকের পক্ষে বিপক্ষে যিনি বয়ান তৈরি করতে দক্ষ, তিনি তারেক রহমান বলছিলেন ছাত্র শিবিরের কথা যে বিএনপি এমন গুপ্ত সুপ্ত রাজনীতি করে না। তিনি কি এমন, এই বাক্য থেকে কি এটি বোঝা যায় যে তারেক রহমান মিন করছিলেন বিএনপিতে গুপ্ত সুপ্ত দলটি ভরে গেছে?
এবং ছাত্র শিবির তাকে ঘিরে রেখেছে, তিনি খুব বিপদে আছেন, এদের থেকে মুক্তি পেতে চাচ্ছেন, এই ইঙ্গিত কি করে তারেক রহমানের সেই লাইন? তো মাহবুব হাসানের মতো স্মার্ট লোক কি করে তারেক রহমানকে মিসকোট করলেন, তিনি তাকে ভুলভাবে উদ্ধৃত করলেন? এটি কি ভুল নাকি ইচ্ছাকৃত? প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা দেখছেন, প্রশ্নটি আপনাদের কাছে থাকলো। আমি আবারও বলছি, তারেক রহমানের বাক্যটি ছিল যে গুপ্ত সুপ্ত রাজনীতি বিএনপি করে না, তাহলে সেটা কি মেন করে তার দলে গুপ্ত সুপ্ত লোকেরা ভরে গিয়েছে, দলটি বিপজ্জনক পর্যায়ে আছে, বিপদ আছে এই দলের সামনে, তিনি শঙ্কিত, এই কথা কি মেন করে সেটি? আচ্ছা, বাট মাহবুব হাসান সেই বয়ান তৈরি করেছেন। আমি বলছিলাম যে তিনি যে কোনো টপিক নিয়ে বয়ান তৈরি করতে দক্ষ, টপিকের এপিটোপির যে কোনো পিঠ তিনি দাঁড় করিয়ে দেবেন, সেই দক্ষতা তার আছে। তো তিনি এখানে সেই দক্ষতার পরিচয় দিয়েছেন, এটি আমার কথা না, এমনই বলছেন বিশ্লেষকেরা। আচ্ছা, তো তিনি আরেকটি কথা বলেছেন যে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলেই এই জামায়াতে ঢুকে পড়বার অভিযোগ আছে। কে বলছেন? মাহবুব হাসান বলেননি, বলেছেন বিশ্লেষকেরা। আচ্ছা, তো আমরা অতীতে দেখেছি প্রিয় দর্শক, যখনই আওয়ামী লীগ বা ছাত্রলীগে বা যুবলীগে ওই দলগুলোর কোনো কর্মী অপকর্ম করেছে, চাঁদাবাজি, গুন্ডামি, খুন, রাহাজানি, দস্যুতা, অর্থ পাচার, ক্যাসিনো চালানো, বার চালানো, সীসা বার চালানো, কাউকে কিডন্যাপ করা, এইসব যখনই তারা করেছে, তখনই আওয়ামী লীগ থেকে, ছাত্রলীগ থেকে, যুবলীগ থেকে একটা বিবৃতি এসেছে। আর সেই বিবৃতিটি ছিল যে এটি ইনফিল্ট্রেটরদের কাজ, দলের মধ্যে কেউ ঢুকে পড়েছে, অনুপ্রবেশকারী, তারা এইসব কাজ করছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের লোক এসব কাজ করবে না, কারণ তারা খুবই দেশপ্রেমিক, তারা পেট্রিয়ট, তারা আপাদমস্তক ভদ্রলোক, তারা সৎ, তারা এইসব কাজ করতে পারে না। কাজে যারাই অপকর্ম করেছে সেটি অন্য কেউ করেছে, কেসটা বেটার উপর দোষ পড়েছে। শেখ হাসিনা নিজেই বলতেন আওয়ামী লীগের কর্মী এটি করেনি। আচ্ছা, তো কিন্তু মাহবুব হাসান সেই বয়ানই তৈরি করছেন, আমরা দেখছি। মাসুদ কামাল যেটি বলছিলেন যে যেহেতু আওয়ামী লীগে এরকম জামায়াত ছিল, গুপ্ত জামায়াত, বিএনপি তো নিশ্চয়ই আছে, থাকতেই হবে। আচ্ছা, তাহলে বিএনপি কি এটি করেনি? বিএনপি যখন ক্ষমতায় ছিল তারাও করেছে। বিএনপি, যুবদল, ছাত্রদল, যারাই অপকর্ম করেছে দলের পক্ষ থেকে, খালেদা জিয়াকে আমি কোনোদিন শুনিনি তিনি এমন বয়ান তৈরি করেছেন। দলের পক্ষ থেকে অন্য 5-8 গোলাম মোসাহেব শ্রেণী যারা আছেন, তারা দলকে উদ্ধার করছিলেন। ম্যাডাম খুশি হয়ে যাবেন এমন একটি বক্তব্য দিয়ে দলের মুখ রক্ষা করি, তারা বলেছেন অনেকবার যে এটি বিএনপির লোক না, ছাত্র দলের লোক না, যুব দলের লোক না। তো এই কৌশল অতি পুরনো, নতুন না এটি। বাট সেই পুরনো কৌশল এস্টাবলিশ করবার চেষ্টা করলেন এই দুই প্রথিতযশা সাংবাদিক, দুই সিনিয়র সাংবাদিক। তো এখন বিপজ্জনক বিষয় হলো, মাহবুব হাসান কনক্লুড করেছেন তার বক্তব্য, বিএনপির বড় চ্যালেঞ্জ নিজেদের ভেতরের এই গুপ্ত কর্মীদের বের করা বা খুঁজে বের করা, তাদেরকে স্পট করা, এটি বিএনপির বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। তো বিএনপি এখনও চ্যালেঞ্জটি ফিল করেনি সেভাবে। আর তিনি নানাভাবে বলছিলেন যে নমিনেশন পেপার সাবমিট করার কথা বলছিলেন, যে এই যে বিদ্রোহী প্রার্থীর দিকে ইঙ্গিত করছিলেন, যে এই যে বিদ্রোহী প্রার্থীরা, তার ইঙ্গিত থেকে বোঝা গেল যে বিদ্রোহী প্রার্থীরা সবাই ইনফিল্ট্রেটার্স, তারা তাদের রুট বিএনপি শিবিরে, জামায়াত শিবিরে, তাই তারা কেন্দ্রীয় কমান্ডকে অবজ্ঞা করে এখন তারা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে থেকে যাচ্ছেন এবং বিএনপির জন্য বড় সমস্যা তৈরি করেছেন। তো সেই অ্যাঙ্গেল থেকে তিনি বলছেন বিএনপির জন্য এটি এখন বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে গেছে, এই গুপ্তদের বের করা। গুপ্ততে বিএনপি ভরে গেছে, তাদের কর্মকাণ্ডে নাকি সেটি প্রমাণিত হয়েছে। তো মাহবুব হাসান বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ কথা এখানে হলো, তিনি বিশ্লেষণ যা করেছেন ফাইন, তিনি নিজেই বিশ্লেষণ করেছেন, বিশ্লেষক নাম দিয়ে তিনি সেটি চালিয়েছেন, ফাইন, হতেই পারে। তো এখন কথা হলো, তিনি তারেক রহমানকে মিসকোট কেন করলেন? আমি কি তাকে অতটা আনফিট ভাববো যে তারেক রহমানের সেই বক্তব্য যে বিএনপি গুপ্ত সুপ্ত রাজনীতি করে না, তাহলে তারেক রহমান কাকে মিন করেছে সেই কথা তো একটা এলিমেন্টারি স্কুলের বাচ্চা বুঝে ফেলবে, তিনি কি করে বুঝলেন না, নাকি বুঝতে চাইলেন না? এমন প্রশ্ন কিন্তু আমার না, বিশ্লেষকদের। আচ্ছা, তাহলে তারা দুজন একই কাজ করছেন, তারা গুপ্ত সুপ্ত কন্টেন্ট বানাবার, হয়তো তারা অনেক ব্যস্ত মানুষ, কোনো টপিক পাননি, তাই একজন আরেকজনকে কপি করেছেন। কে কাকে কপি করেছেন আমি জানি না, গুপ্ত সুপ্ত নিয়ে তাদের কথা বলতে হয়েছে। আর তারেক রহমানের 17 জানুয়ারির সেই বক্তব্য নিয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম তারেক রহমানকে উদ্দেশ্য করে, এবং সেখানে আমি বলেছিলাম
যে তারেক রহমান যে গুপ্ত সুপ্তের কথা বলছেন, গুপ্ত সুপ্তরা ছিল বলেই আজ তারেক রহমান মুক্ত। গুপ্ত প্লাস সুপ্ত ইকুয়াল তারেক রহমান মুক্ত, নাহলে তিনি মুক্ত হতে পারতেন না। লন্ডন থেকে বাংলাদেশে তার আসা হতো না। আর সামনে যে নির্বাচনের স্বপ্ন দেখছি আমরা, নতুন বাংলাদেশ গড়বার, সেই বাংলাদেশ গড়বার স্বপ্ন আমরা দেখতে পারতাম না। কোনো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গন্ধ আমরা পেতাম না 2041 সাল পর্যন্ত অন্তত। তো এখন এই দুজনকে আমরা কিভাবে বিশ্লেষণ করব, তাদের সম্পর্কে কি ভাবব, যারা এরকম বয়ান তৈরি করেন প্রয়োজনে অপ্রয়োজনে কিংবা প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিকভাবে এবং অন্য কাউকে মিসকোট করে সিচুয়েশনকে ম্যানিপুলেট করবার জন্যে। তো প্রিয় দর্শক, মতামত জানাবেন আপনারা তাদের সম্পর্কে কী ভাবছেন, আর আমাদের তাদের থেকে সতর্ক থাকবার প্রয়োজন আছে কিনা, এমন প্রশ্নই কিন্তু সব দিকে ঘুরে বেড়াচ্ছে এখন। এবং এই কথা আমার না, বলেছেন বিশ্লেষকেরা। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আবারও কথা হবে সুন অন্য কোনো এপিসোডে।